শম্ভুর নিজের অনেক জমি জমা ছিল। সারা বছর সেই জমিতে চাষ করে সে ফসল ফলাতো। আর শীতের দিনে তার একটা উপরি ব্যবসাও ছিল। গাছের রস পেড়ে এনে তা থেকে গুড় জাল দিয়ে বিভিন্ন ধরনের শীতের দ্রব্য তৈরি করত, যেমন পিঠে, পুলি, মুয়া ইত্যাদি। গ্রামে তো তার পিঠে, পুলি, মুয়ার ভীষণ নাম ছিল। আর এই সবকিছুই তৈরি করত শম্ভুর প্রথম স্ত্রী রমা। সাংসারিক দিক থেকে সে ভীষণ নিপুণ মানুষ ছিলেন। ঘরের সমস্ত কাজ কর্ম করেও স্বামীর সঙ্গে এই শীতকালের ব্যবসায় সে হাত লাগাতো। তার হাতের এই জাদুর জন্যই তো তার হাতের তৈরি জিনিসের এত নাম ডাক। কিন্তু শম্ভুর দ্বিতীয় স্ত্রী বিমলা ছিল ভীষণই কুঁড়ে স্বভাবের। সারা দিন সে নিজের রূপচর্চা, সাজসজ্জা এইসব নিয়েই ব্যস্ত থাকত। ঘরের কোনো দিকে তার কোনো খেয়াল ছিল না। বৌমা, আজকে খেজুরের পায়েসটা কিন্তু দারুণ হয়েছে মা। তোমার হাতের কোনো জবাব নেই। আমি যখন সন্ধেবেলা নিয়ে বসলাম বাজারে ওই পায়েস, 10 মিনিটের মধ্যে সব শেষ। কাল ভাবছি আর একটু বেশি করে বানিয়ে নিয়ে যাব, কেমন? পায়েস একটা নতুন জিনিস, তাড়াতাড়ি বিক্রি হয়েছে সে না হয় বুঝলাম, কিন্তু দুধ, পিঠে, মুয়া ওগুলো সব বিক্রি হয়েছে না পড়ে রয়েছে? আমাদের তো আর বাসি জিনিস কাল বিক্রি হবে না, এতে দোকানের সুনাম নষ্ট হবে। জিনিস যদি না বিক্রি হয়ে পড়ে থাকে তাহলে তো আমাদেরই ক্ষতি, বলুন। ওরে বাবা, তোমায় অত ভাবতে হবে না। তোমার হাতের মুয়া, দুধ পিঠা আগেও তো লোকে খেয়েছে। কত সুনাম বলো তো ওইগুলোর। ওগুলো না বিক্রি হয়ে পড়ে থাকে? এই তো ছোট বৌমা বসে আছে, ওই তো সমস্ত বাসন কোসন গুলো ধুতে নিয়ে গেল। দেখোনি যে সব বিক্রি হয়ে গেছে? এতক্ষণ গুণকীর্তন করার বেলায় বড় বৌমা, আর যেই বাসন মাজার কথা হলো অমনি কিনা ছোট বৌমা। দেখাচ্ছি আমি মজা, দাঁড়াও না। কি গো, এইরকম চুপচাপ বসে আছো যে ছোট বৌমা? বলো, আজকে সব জিনিসগুলো বিক্রি হয়েছে তো? তুমি তো নিজে চোখেই দেখেছো বাসন মাজার সময়। এখন চুপ করে রয়েছো কেন? কথা বলো। মাজিনি আমি বাসন, পারবো না কোনো বাসন টাসন মাজতে। যেমন দেখেছিলেন তেমনই রাখা রয়েছে। সে কি, গুড়ের বাসন সারা রাত এইভাবে পড়ে থাকলে তো আরো বাসনে লেগে যাবে এঁটোগুলো, তখন তো মাজতে আরো কষ্ট হবে। জলে ভিজিয়ে অন্তত রেখেছো তো? না, করিনি, কিচ্ছু করিনি। এতক্ষণ ধরে তো বড় বৌমার গুণকীর্তন করছিলেন। যেই কাজ করার কথা হলো অমনি ছোট বৌমা, তাই না? তার মানে আপনি কি বলতে চাইছেন, দাসীবাদী করার জন্য কি আপনার ছেলে আমায় বিয়ে করে নিয়ে এসেছিল? কাজ তো তুমি কিছুই করো না। রান্না বান্না, সারা দিনের ঘরের কাজ, এমনকি এই সমস্ত ব্যবসার জিনিসপত্র বানানো সব তো বড় বৌমাই করে। আমি গিয়ে বাজারে বসে এগুলো বেচে দিয়ে আসি। তাই তোমায় রাত্রির বেলা শুধু বাসন কটা মাজতে বলি, তাতেও তোমার এত অসুবিধা? ছাড়ুন না মা, আমি এক্ষুনি গিয়ে বাসনগুলো ভিজিয়ে রেখে আসছি। কালকে সকালবেলা একটু ভোর ভোর উঠে মাজলেই সব হয়ে যাবে। শুধু শুধু এত রাত্রিরে আর তর্কাতর্কি করবেন না। ব্যাস, অমনি এই ক্ষেত্রেও নাম কেনা হয়ে গেল। দাঁড়াও না, একদিন তোমার বাঘে পাই, সেদিন তোমার সমস্ত চালাকি শেষ করবে একদম। এই যে শম্ভুর মা, ভালোই হলো তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। তোমার বাড়ি তো যাচ্ছিলাম গো। আমার বাড়ি? কিছু কি দরকার ছিল মাসিমা? হ্যাঁ গো, খুব দরকার। জানোই তো জমিদার বাবুর নাতির অন্নপ্রাশন সামনে, তাই তোমার ছেলেকে একটা কাজের বরাত দেওয়া হবে। 100 হাঁড়ি দুধ পিঠে, 100 পিস পাটিসাপটা আর 50 প্লেট মোয়া। কি গো, পারবে তো? ওরে বাবা রে, এ তো অনেক বড় বরাত মাসিমা। এত কাজ আমরা একা পারবো তো? আরে পারবে পারবে, চেষ্টা করো, সবই পারবে। সারা জীবন কি ব্যবসাটাকে ছোট করেই রাখার চিন্তা করছো?
এইভাবেই অর্ডার পেতে পেতে ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করো। তবে হ্যাঁ, বলে রাখি, এ কিন্তু জমিদার বাড়ির অর্ডার। জানোই তো উনি কত রাগী মানুষ। ওনার যদি কাজ পছন্দ হয় তাহলে স্বর্ণের উপহার আছে। আর তাছাড়াও পারিশ্রমিক হিসাবে তো 1 ভরি গয়না উনি দেবেন বলেছেনই। তবে যদি কাজ খারাপ হয় কত কঠিন শাস্তি হবে সেটাও কিন্তু মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তাহলে আসি এখন, কেমন? এরপর তার শাশুড়িমা বাড়ি এসে 2 বৌমাকে সেই অর্ডারের কথা সব জানালেন। সব শোনার পর, বাপরে, কি বলছেন, এ তো অনেক অর্ডার মা। সারা রাত জেগে কাজ না করলে কিছুতেই সব শেষ হবে না। শুধু তো আর তুমি একা করলে হবে না, এই ক্ষেত্রে কিন্তু এখন ছোট বৌমাকেও কাজে লাগানো প্রয়োজন। ছোট বৌমা, অনেক দিন তুমি সুখে বসে দিন কাটিয়েছো, এবার একটু কাজ করো। এত বড় অর্ডার আমরা দুজনে মিলে একা হাতে পারবো না, তুমি একটু সাহায্য করে দিও। কে বলেছে আমি কোনো কাজ পারি না? এতদিন ধরে আপনারা দুজনে মিলে সব সামলেছেন, তাই জন্যই কিছু বলিনি। আর কিছু হলেই তো খালি বড় বৌমা এই করেছে ওই করেছে গুণকীর্তন করতে বসে যান, সেই জন্যই কিছু বলিনি। আমায় একবার দায়িত্ব দিয়ে দেখুন আমিও কেমন পারি। মেয়ে মানুষ, এসব কাজ তো তুড়ি মেরে করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে 100 হাঁড়ি দুধ পিঠার যে অর্ডারটা রয়েছে তাতে আমার বড় বৌমা 50 হাঁড়ি আর তুমি 50 হাঁড়ি করবে। কি, রাজি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে দেব। ছোট, উনুনের আঁচ কিন্তু বাড়াস না, আর সব সময় নাড়াতে থাকবি, না হলে তলায় লেগে গেলে মুশকিল, তেতো হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে ঠিক আছে, তুমি বেশি জ্ঞান দিও না তো। কাজ করার সময় মাথার সামনে এত বকবক করলে না কাজ আরো ভুল হয়ে যায়। ঠিক আছে, তুই তাহলে নিজের মতো কর। আমার তো এদিকটা হয়ে গেল, আমি যাই এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাই। দুপুরে রান্নাও তো খেতে হবে। নে, সব তৈরি। উফ বাবা, খুব ভয় পাচ্ছিলাম যে এত বড় অর্ডার কি করে সবটা সামাল দেব। যাই বাবা, অনেকটা রাত্রি হয়ে গেল, এবার ঘুমোতে যাই। এতক্ষণ ধরে এসব জাল দিতে দিতে কোমর পিঠ খসে গেল বাবা। ও দিদি ভাই যা বলছে বলুককে, ওর কথা কানে দিয়ে লাভ নেই। আমি বরং একটু আঁচটা বাড়িয়ে দিই, তাড়াতাড়ি ফুটে যাবে। বিরক্ত লাগছে আমার পুরো। কেমন জানি আমার সন্দেহ হচ্ছে, দিদি ভাইয়ের জিনিসগুলো খুব ভালো হয়েছে আর আমার জিনিসগুলো খুব খারাপ হয়েছে। একবার বরং স্বাদ নিয়ে দেখি। হুম, পুড়ে গেছে তো, কেমন তিতো তিতো লাগছে। এবার আমি কি করব? হ্যাঁ, বুদ্ধি এসেছে। যাই, এবার গিয়ে বরং শুয়ে পড়ি। কই গো, চলো যাই, গিয়ে দেখি কি অবস্থা। শম্ভু, আয় বাবা আয়, নিয়ে চল জিনিসগুলো, তোল গাড়িতে। দাঁড়াও দাঁড়াও, গাড়িতে তোলার আগে একবার চেখে নি কেমন হয়েছে। জমিদার বাড়ির অর্ডার বলে কথা, খারাপ হলে একবারে গর্দান নিয়ে নেবে। এবার একেবারে তেতো, সত্যি কথা। ভাগ্যিস যাওয়ার আগে একবার আমি চেখে নিলাম, নয়তো জমিদার বাড়িতে গিয়ে তো আমার গর্দান যেত। এই যে ছোট বউয়ের জন্য এই সবগুলো হয়। রান্না বান্না কিছু জানে না, বড় আসে মাতব্বরি করতে। আর মা, তোমাকেও বলি হারি, তুমিও দায়িত্ব দিয়ে দিলে ছোট বউকে। এখন আমি এতগুলো দুধ পিঠে কি করে বানাবো বলো দেখি? একদম আমার নামে দোষ দেবে না। আমি জানি তোমার বড় বউ খুব শয়তান, তাই যখন বড় বউয়ের জিনিস খারাপ হবে তখন সেটা আমার নামে চালিয়ে দেবে।
দেখো, আমি হাঁড়িতে এই চিহ্ন দিয়ে রেখেছি, এই হাঁড়িগুলো হলো আমার। বাহ, এই হাঁড়ির জিনিস তো খুব ভালো খেতে। বড় বউ, তুমি এতদিন ধরে আমার সাথে ব্যবসা করছো, আর যেই দেখলে একটা বড় অর্ডার পেয়েছি আর সেই কাজে ছোট বউ আমাকে সাহায্য করছে, অমনি তুমি একটা শয়তানি ফাঁদ পেতে ফেললে বলো? ছি ছি ছি, একবারও ভাবলে না এখানে তোমার বরের সম্মান জড়িয়ে আছে? গর্দান গেলে তো আমার যাবে। ছি ছি ছি, পেটে পেটে তোমার এত শয়তানি বুদ্ধি! বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এরপর মনের দুঃখে বড় বউ সেখান থেকে চলে গেল। তারপর জমিদার বাড়িতে সেই সমস্ত অর্ডারের জিনিস আবার নতুন করে বানিয়ে শম্ভু আর শম্ভুর মা পৌঁছে দিল। জমিদার বাবু খুশি হয়ে শম্ভুকে নগদ কিছু উপহার আর এক জোড়া সোনার বালা দিলেন। কেটে গেল বেশ অনেকগুলো দিন। ও শম্ভুর মা, আবার একটু এলাম। জমিদার বাবু তো এর আগে তোমাদের কাজের বরাত দিয়েছিলেন, সেই কাজে তিনি খুব খুশি হয়েছেন। কাল নাকি ওনাদের বাড়ি অতিথি আসবেন, তাই ওই 50 পিস মতো পাটিসাপটার অর্ডার দিয়েছেন। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক পারবো। ঠিক আছে, কাল ভোরে আমি জিনিস নিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেব। ছোট বউ, আমার তো কোমরে কদিন খুব ব্যথা, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। এবারে কাজের বরাতের জিনিস সব তোমাকেই বানাতে হবে। আগের বারে যেমন সুস্বাদু জিনিস বানিয়েছিলে, এবারও তেমন বানাও, কেমন? এই যা, আগের বারে তো ওইসব অখাদ্য কুখাদ্যগুলো আমিই বানিয়েছিলাম, দোষ দিয়ে দিয়েছিলাম দিদির ঘাড়ে। এখন আমি কি করব? এখন আমি কি করব? কি গো, মা কি বললো শুনতে পাওনি? যাও কাজে লেগে পড়ো। আসলে সেই দিন ওই খারাপ জিনিসগুলো দিদি ভাই নয়, আমি বানিয়েছিলাম। আমি তাড়াহুড়ো করে আঁচ বাড়িয়ে দিয়েছিলাম বলে সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। ভয়ের চোটে বুঝতে পারিনি কি করব, তাই সব দোষ আমি দিদি ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আমায় তোমরা ক্ষমা করো। কি বললে? কি বললে তুমি? আমি আগে ভাগেই জানতাম কিছু একটা ভুল হচ্ছে। তোমার শয়তানির জন্যই আমার এমন লক্ষ্মীমন্ত বৌমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি আজই আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি আমার বড় বউকে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক বলেছো মা, আমাদের যে বড্ড বড় ভুল হয়ে গেছে। এই অলক্ষণে মেয়ে মানুষের জন্য আমি যে বড় ভুল করে ফেললাম। যাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা তাকে রেখে দিয়ে আমি আমার লক্ষ্মীমন্ত বউটাকে পায়ে ঠেলে দিলাম। হায় ভগবান, এবার আমি কি করব?